আজকে আমরা এই বিষয় হতে আলোচনা করব হোমিওস্ট্যাসিস কি, ফিডব্যাক কৌশলের প্রকারভেদ এবং উদাহরণ, হোমিওস্ট্যাসিস রক্ষায় আমাদের বিভিন্ন তন্ত্র কি ভূমিকা রাখছে সে বিষয়গুলোর উপর। হোমিওস্ট্যাসিস একটা জিনিস যদি খেয়াল করো, অবশ্য তোমরা জানো যে আমরা যে পরিবেশে থাকি না কেন, সেটা মরুভূমি হোক, সেটা মেরু অঞ্চল হোক, আমাদের দেহের তাপমাত্রা, স্বাভাবিক তাপমাত্রা 98.6 ডিগ্রি ফারেনহাইট। এর কারণ কি? এর কারণ হচ্ছে বাইরের পরিবেশ আমাদের ভেতরের পরিবেশকে খুব বেশি প্রভাবিত করতে পারে না। এর কারণে আমরা যে অবস্থায় থাকি না কেন, আমাদের দেহের তাপমাত্রাটা সবসময় একই থাকছে। এর কারণটা হচ্ছে আমার দেহের ভেতরে যে তরলটা আছে বা আমার দেহের ভেতরে যে আরেকটা পরিবেশ আছে, অন্তঃপরিবেশ আছে, সে অন্তঃপরিবেশ সব সময় স্বাভাবিক অবস্থায় একই থাকছে বা একটা সাম্য অবস্থায় থাকার চেষ্টা করছে। এই কারণে আমরা সুস্থ আছি। যদি আমার দেহের ভেতরের পরিবেশটা বা আমার দেহের ভেতরের তরলের সাম্য অবস্থাটা যদি বা যে নির্দিষ্ট অবস্থায় আছে, যে নির্দিষ্ট পরিবেশে আছে, সে পরিবেশটি যদি কোনো কারণে বিঘ্নিত হয়, তখন কিন্তু আমার শরীর অসুস্থ হয়ে পড়ে। যেমন আমার দেহের তাপমাত্রা বললাম আমরা 98.6 ডিগ্রি ফারেনহাইট, কিন্তু কোনো কারণে যদি সেটি বেড়ে যায় বা কমে যায়, তখন কিন্তু কি সেটা আমার জন্য, আমার শরীরের জন্য একটা অস্বাভাবিকতা বা আমি অসুস্থ হয়ে পড়ছি। তাহলে বুঝতে পারছো, আমাদের শরীরের ভেতরের পরিবেশটা বা অন্তঃপরিবেশের স্থিতিশীলতাটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় বা খুবই গুরুত্বপূর্ণ। আর এই পরিবেশটির গুরুত্ব সম্পর্কে প্রথমে যে বিজ্ঞানী আলোচনা করেছেন বা সবার সামনে তুলে ধরেছেন, তিনি হচ্ছেন ফরাসি শারীরতত্ত্ববিদ ক্লাউড বার্নার্ড। 1859 সালে তিনি হোমিওস্ট্যাসিস সম্পর্কে ধারণা প্রদান করেন। 1929 সালে ওয়াল্টার ক্যানন হোমিওস্ট্যাসিস এই শব্দটি প্রবর্তন করেন। ক্লাউড বার্নার্ড একটা কথা বলেন, তার প্রবন্ধে তিনি একটা কথা বলেছেন, সেটি হচ্ছে অন্তঃপরিবেশের ধ্রুবতাই হচ্ছে স্বাভাবিক জীবনের শর্ত। অর্থাৎ এইভাবে যদি বলা যায়, the constancy of the internal environment is the condition of free life. সাম্য অবস্থা of internal environment, আমাদের অন্তঃপরিবেশের কনস্ট্যান্সিটা, ধ্রুবতাটা হচ্ছে আমাদের স্বাভাবিক জীবনের পূর্বশর্ত। এই যে ধ্রুবতাটাকে বলা হচ্ছে হোমিওস্ট্যাসিস। তাহলে আসলে আমরা হোমিওস্ট্যাসিস এই বিষয়টি কি একটু সংজ্ঞায়িত করার চেষ্টা করি। এটি একটি সামগ্রিক সমন্বিত শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যার মাধ্যমে জীব তার অন্তঃপরিবেশের স্থিতিশীল অবস্থাটা বজায় রাখছে। এই যে অন্তঃপরিবেশ বলছি, সে অন্তঃপরিবেশের মূল উপাদানই হচ্ছে আমাদের দেহের তরল। তাহলে কার সাম্যাবস্থা বজায় রাখবে? দেহ তরলের, আয়তনের, উপাদানের, এবং এখানে যে তাপমাত্রা রয়েছে, এখানে যে বিভিন্ন স্নায়বিক তাড়না রয়েছে, সর্বোপরি পিএইচ, আমরা পিএইচ সম্পর্কে জানি, ইত্যাদির সাম্যাবস্থাটা সংরক্ষণ করাটাই হচ্ছে হোমিওস্ট্যাসিস। তাহলে এইসবের সাম্যাবস্থা বজায় থাকলে আমাদের অন্তঃপরিবেশের সাম্যাবস্থা বজায় থাকে। এই যে আমরা দেহ তরল বলছি, অর্থাৎ কলারস, সেটা লসিকা রস হতে পারে, রক্ত হতে পারে, অন্যান্য বহুকোষীয় যে তরলটা, অর্থাৎ বহিঃকোষীয় যে তরল, সেই বহিঃকোষীয় তরল, খেয়াল করো যে বহিঃকোষীয় তরলকে ক্লাউড বার্নার্ড
একটি টার্মে সংজ্ঞায়িত করেছেন, সেটিকে বলা হচ্ছে মিলিও ইন্টেরিয়ার। মিলিও ইন্টেরিয়ার একটা ফরাসি শব্দ। এখন এই যে বহিঃকোষীয় তরল বলো বা দেহ তরলে এই যে সাম্য অবস্থাটা, এই সাম্য অবস্থা বজায় রাখার পেছনে কাজ করছে কিছু ফ্যাক্টর, যেমন ধরো এনজাইমিক অ্যাক্টিভিটিস, ঝিল্লির ভেদ্যতা, তড়িৎ উদ্দীপনা, এইসব ফ্যাক্টর কাজ করছে বলে দেহের ভেতরে সাম্য অবস্থাটা বজায় থাকছে। এখন আসো ফিডব্যাক কৌশলটা কি। আমরা বললাম আমাদের দেহের সাম্য অবস্থাটা বজায় থাকতে হবে, বজায় রাখ যে প্রক্রিয়ায় বজায় থাকছে সেটাই হচ্ছে হোমিওস্ট্যাসিস। এখন এই আমাদের শরীরে সবসময় শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো একইভাবে একই তালে যাচ্ছে না, এই প্রক্রিয়াগুলো ছন্দপতন হচ্ছে। এই প্রক্রিয়াগুলো, এই শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় যদি কোনো ছন্দপতন বা বিচ্যুতি ঘটে, তখন দেখা যাচ্ছে আরেকটি প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে ওই বিচ্যুতিটা প্রতিরোধ করছে বা সংশোধন করছে, সংশোধন করে পূর্বের অবস্থায় ফিরে নিয়ে আসছে। অথবা দেখা যাচ্ছে এই বিচ্যুতিটা সম্প্রসারিত হচ্ছে, এবং যে কৌশলগুলোর মাধ্যমে এই কাজগুলো হচ্ছে, অর্থাৎ বিচ্যুতি প্রতিরোধ বা সংশোধন বা বিচ্যুতিটা সম্প্রসারিত হচ্ছে, সেই কৌশলকে বলা হচ্ছে ফিডব্যাক কৌশল। ফিডব্যাক কৌশল দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক ফিডব্যাক কৌশল এবং আরেকটি হচ্ছে ঋণাত্মক ফিডব্যাক কৌশল। তাহলে চলো আমরা ধনাত্মক এবং ঋণাত্মক ফিডব্যাক কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। ধনাত্মক ফিডব্যাক কৌশল। ধনাত্মক ফিডব্যাক কৌশল এটি এমন একটি প্রক্রিয়া যেটি আমার শরীরের যদি কোনো কারণে, আমার দেহে যদি কোনো কারণে কোনো সাম্য অবস্থাটা বজায় না থাকার জন্য বা স্বাভাবিক অবস্থাটার মধ্যে যদি কোনো ধরনের বিচ্যুতি হয়, সে বিচ্যুতিটা সংশোধিত না হয়ে অথবা সংশোধন না করে যে প্রক্রিয়াটা বিচ্যুতিটাকে সম্প্রসারিত করে, তীব্র করে, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে, সেই কৌশলটাকে বলা হচ্ছে ধনাত্মক ফিডব্যাক কৌশল বা পজিটিভ ফিডব্যাক কৌশল। এর একটা উদাহরণ আমাদের তোমাদের আসে যে একটা উদাহরণ, আমি একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে মানব শিশুর যে প্রসব প্রক্রিয়াটা। এক্ষেত্রে দেখা যায় মায়ের গর্ভে বাচ্চাটা যখন বড় হয়, একটা নির্দিষ্ট স্টেজে এসে বাচ্চাটার মাথাটা জরায়ুর যে সার্ভিক্স আছে, জরায়ুর সার্ভিক্সে বা জরায়ু কণ্ঠ বলা হয়, যে জরায়ুর সার্ভিক্সে চাপ চাপ দেয়। চাপ দিলে এই ইম্পালসটা বা উদ্দীপনাটা নার্ভের মাধ্যমে ব্রেনে আসে। ব্রেনের আসার পর অর্থাৎ এখান থেকে হাইপোথ্যালামাস পিটুইটারি গ্ল্যান্ডকে অক্সিটোসিন নিঃসরণের জন্য উদ্দীপ্ত করে। অক্সিটোসিন যখন নিঃসৃত হয় তার রক্তের মাধ্যমে জরায়ুতে আসে। অক্সিটোসিন এখানে কি করে, জরায়ুকে আরো সংকুচিত করে, আরো মানে জরায়ু সংকুচনটাকে আরো বৃদ্ধি করে এবং বাচ্চাটাকে জরায়ুর সার্ভিক্সের দিকে পুশ করে বা ধাক্কা দেয়। অর্থাৎ জরায়ুটা যখন সংকুচিত হতে থাকে, খুব তীব্রভাবে সংকুচিত হয়ে থাকে, বাচ্চাটা আস্তে আস্তে সার্ভিক্সের দিকে আসতে থাকে। তাহলে যখন মানে বাচ্চাটার চাপে যখন সংকুচন শুরু হয়েছিল, সেই উদ্দীপনাটা গিয়েছিল ব্রেনে, বা হাইপোথ্যালামাসে, হাইপোথ্যালামাস থেকে পিটুইটারি গ্ল্যান্ড উদ্দীপ্ত হয়ে অক্সিটোসিন নিঃসরণ করেছিল। অক্সিটোসিন নিঃসরণ করে এসে এখানে কিন্তু ওই যে চাপটা বা স্ট্রেসটা বা যে প্রেসারটা প্রয়োগ, যে জরায়ু যে সংকুচনটা শুরু হয়েছিল সেটাকে বন্ধ না করে, সে বিচ্যুতিটাকে সংশোধন না করে, বরঞ্চ সে বিচ্যুতিটাকে অর্থাৎ জরায়ুর সংকুচনটাকে আরো তীব্র করে। সেজন্য এটাকে বলা হচ্ছে, এই কৌশলটাকে বলা হচ্ছে ফিডব্যাক কৌশল। আমি এই বিষয়ে আরেকটা স্লাইড দেখাচ্ছি। যেমন ধরো বাচ্চাটা যখন সার্ভিক্সে প্রেসার ক্রিয়েট করছে, তখন কন্ট্রাকশনটা শুরু হয়ে গেল।
যত বেশি সার্ভিক্সে অক্সিটোসিন যত রিলিজ হচ্ছে, সার্ভিক্সের প্রেশারটা বেড়ে যাচ্ছে। এখানে যত অক্সিটোসিন রিলিজ হচ্ছে, কন্ট্রাকশনটাও বেড়ে যাচ্ছে, এবং একসময় বাচ্চাটা বা বেবিটা ব্রন হচ্ছে, বা বাচ্চাটার জন্ম হচ্ছে। এই পদ্ধতিতে দেখা যাচ্ছে যে বিচ্ছুতিটা হয়েছিল সেটা সম্প্রসারিত হয়েছে, সেজন্য এটা ধনাত্মক ফিডব্যাক কৌশল। আমরা আরেকটু উদাহরণ দেখি ধনাত্মক ফিডব্যাক কৌশলে, সেটা হচ্ছে রক্ততঞ্চন। রক্ততঞ্চনের ক্ষেত্রে আমরা কি দেখি? আমাদের দেহের কোনো অংশ, আমাদের রক্তনালী যদি কেটে যায়, কোনো ব্লাড ভেসেলের প্রাচীর যদি কেটে যায়, তখন আমাদের দেখা যায় কি এখানে বিভিন্ন কেমিক্যাল নিঃসরণ হচ্ছে। খেয়াল করো, কেমিক্যাল নিঃসরিত হওয়ার কারণে এখানে কি হয়, প্লাটিলেট গুলো আসতে থাকে, আকর্ষণের কারণে প্লাটিলেট গুলো আসতে থাকে। প্লাটিলেট গুলো আসার পরে দেখা যায় আরো প্লাটিলেটকে তারা কি করে, প্লেটলেটকে আরো মানে উদ্বুদ্ধ করে, আরো প্লেটলেট এই রক্ত যেখানে কেটে যায় সেখানে আরো অনেক বেশি প্লাটিলেট আসতে শুরু করে, এবং এগুলির সাথে সাথে অন্যান্য যে ক্লটিং ফ্যাক্টর রয়েছে সেগুলো আসে, এবং একসময় রক্ত জমাটবদ্ধ হয় বা রক্ত তঞ্চিত হয়ে রক্তক্ষরণটা কমে যায়। তাহলে এই যে রক্ততঞ্চন, রক্ত যখন যখন কেটে যায় তখন এখানে কি হচ্ছে, কেমিক্যাল রিলিজ হওয়ার কারণে প্লাটিলেট আসছে বা অনুচক্রিকা আসছে। সেই অনুচক্রিকা গুলো কিন্তু কি করছে, আরো বেশি অনুচক্রিকাকে আকর্ষণ করছে বা এখানে ঘটনাস্থলে নিয়ে আসছে, এবং এইভাবে রক্ত তঞ্চিত হয়ে রক্তপাতটা বন্ধ হচ্ছে। এখন আসো দেখো, আমাদের আমি যে রক্ততঞ্চনের কথাটা বললাম, সে রক্ততঞ্চন যদি আমার করোনারি ধমনীতে হয় তখন কি হবে? তোমরা নিশ্চয়ই জানো করোনারি ধমনী কি। করোনারি ধমনী হচ্ছে আমাদের হৃৎপিণ্ডে যে ধমনীটা রক্ত সরবরাহ করছে। এখন রক্ত করোনারি ধমনী যদি রক্ততঞ্চিত হয়ে যায়, তখন দেখা যাবে হৃৎপিণ্ড আর রক্ত প্রবাহ পাবে না, হৃৎপিণ্ডের রক্ত প্রবাহ বন্ধ হয়ে যাবে, অর্থাৎ ব্যক্তিটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে, মানে মৃত্যু ঝুঁকি থাকতে পারে। এক্ষেত্রে দেখা যায় এই যে ধনাত্মক ফিডব্যাকের কথা বললাম, সেটি এই কৌশলটা শারীরবৃত্তীয় পরিবর্তন করতে তার তীব্রতা বৃদ্ধি করছে, এবং অনেক সময় এই তীব্রতা বৃদ্ধির কারণে বা সম্প্রসারণের কারণে আমাদের যে অভ্যন্তরীণ পরিবেশ সেটা স্থিতিশীল না হয়ে অস্থিতিশীল হয়ে পড়ে। যেমন আমি আরেকটা উদাহরণের কথা বলছি, হিট স্ট্রোক। আমরা সবাই জানি যখন তাপমাত্রা বৃদ্ধি পায়, মানে ক্রমবৃদ্ধি ঘটে, তখন একটা সময় হিট স্ট্রোক হয়। এক্ষেত্রে ব্যক্তিটি মারাও যেতে পারে। হিট স্ট্রোকের কারণ কিভাবে মানে ঘটনাটা কিরকম হচ্ছে, যদি এক ডিগ্রি এক ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পায়, তাহলে দেখা যায় আমাদের বিপাকের হার শতকরা 6 ভাগ বৃদ্ধি পায়। এখন কোনো কারণে যদি তাপমাত্রাটা ধীরে ধীরে বাড়তে বাড়তে 110 ডিগ্রি পর্যন্ত যায়, তখন দেখা যাচ্ছে দেহের বিপাকের হার দ্বিগুণ হয়ে যাচ্ছে। তোমরা নিশ্চয়ই জানো বিপাকের হার বেড়ে যাওয়া মানে কি, তাপমাত্রাটাও বেড়ে যাবে। তখন দেখা যাচ্ছে উত্তর উত্তর যখন বিপাকের হার বেড়ে যাচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে, বা তাপমাত্রা বেড়ে যাচ্ছে, বিপাকের হার বেড়ে যাচ্ছে। এইভাবে উত্তর উত্তর যখন ঘটনাটা ঘটছে, হাইপোথ্যালামাস, আমরা পড়বো পরে, হাইপোথ্যালামাস কিন্তু কি করে, আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। তখন আর সে দেহের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করতে, বা তার যে দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণের যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রটি অবধমিত হয়ে যায়, আমাদের ঘাম নিঃসরণটা বাধাগ্রস্ত হয়। তখন তাপমাত্রাটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে, আমাদের দেহের যে বিভিন্ন ধরনের এনজাইমিক কর্মকাণ্ড বা হরমোনাল কর্মকাণ্ড, দেহের ভেতরের অন্ত পরিবেশটা পুরোটা অস্থিতিশীল হয়ে যাবে, এবং এক সময় মানুষটি মারাও যাবে। তাহলে এই যে ধনাত্মক, এই সময় যদি আমরা কৃত্রিম ভাবে মানে তাপমাত্রাটা যদি নিয়ন্ত্রণ করতে না পারি, সেক্ষেত্রে মানুষটি মারা যেতে পারে। তাহলে বুঝতে পারছো ধনাত্মক ফিডব্যাক কিন্তু মাঝে মাঝে আমাদের জন্য এটা উপকারী, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এটা দেহের যে পরিবেশটাকে অস্থিতিশীল করে তোলে।
তো এরপরে আসো আমরা ঋণাত্মক ফিডব্যাক কৌশলটা দেখি। ঋণাত্মক ফিডব্যাক কৌশলটা কি? এটা হচ্ছে দেহে কোনো শারীরবৃত্তীয় বিচ্যুতি ঘটলে স্বয়ংক্রিয়ভাবে অপর কোনো প্রক্রিয়ার মাধ্যমে বিচ্যুতিটা প্রতিরোধ তথা বিচ্যুতিটাকে প্রতিরোধ করা হয় বা সংশোধন করে, বিচ্যুতিটাকে প্রতিরোধ করে বা সংশোধন করে পূর্ব অবস্থায় ফিরে আসার কৌশলই হচ্ছে ঋণাত্মক ফিডব্যাক। আমাদের দেহের বেশিরভাগ শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো এভাবেই নিয়ন্ত্রিত হয়ে থাকে, যেমন দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণটা, কার্ডিয়াক চক্রের যে নিয়ন্ত্রণটা, আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ, তারপরে অন্তঃক্ষরা গ্রন্থির যে ক্ষরণ, বেশিরভাগ অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ, এবং আমাদের বহিঃকোষীয় তরলে যে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব কমে যায় সেটাও কিন্তু স্থিতাবস্থায় ফিরে আসে এই ঋণাত্মক ফিডব্যাক কৌশলের মাধ্যমে। তো চলো ঋণাত্মক ফিডব্যাক কৌশলের ধাপগুলো দেখি। প্রথমটা হচ্ছে স্টিমুলাস। স্টিমুলাস কি? স্বাভাবিক মাত্রা থেকে বিচ্যুতিকে, স্বাভাবিক আছে, তারপর যদি কোনো ধরনের বিচ্যুতি ঘটে তখন কিন্তু আমাদের যে প্রান্তীয় রিসিপ্টর গুলো আছে, সেটা আমাদের ত্বকের গ্রাহক হতে পারে, এগুলো কি হয়? উদ্দীপ্ত হয়। সেজন্য এই বিচ্যুতিটাকে বলা হচ্ছে স্টিমুলাস বা উদ্দীপনা। স্টিমুলাস সেন্সরের মাধ্যমে চলে যাচ্ছে কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ কেন্দ্রে। এই নিয়ন্ত্রণ কেন্দ্র আমাদের ব্রেন হতে পারে বা সংশ্লিষ্ট যে অর্গানটা আছে, এই নিয়ন্ত্রণ কেন্দ্র কি করছে? ফলাফলকে, অর্থাৎ নিয়ন্ত্রণ কেন্দ্রটা কি করছে? আর নিয়ন্ত্রণ কেন্দ্র আসলে মানুষের ক্ষেত্রে সবসময় আমাদের ব্রেন বা মেডুলা অবলঙ্গাটা। এই নিয়ন্ত্রণ কেন্দ্রটা তথ্যগুলোকে বিশ্লেষণ করে যথাযথ একটা ফলাফল ইফেক্টরকে প্রদান করছে। ইফেক্টরকে প্রদান করার পর ইফেক্টর কি করবে? স্বাভাবিক স্টিমুলাসটাকে কারেকশন করে, সংশোধন করে, অথবা বলতে পারা যায় এটাকে প্রতিরোধ করে আবার আগের জায়গায়, অর্থাৎ আমাদের শরীরে প্রত্যেকটা কর্মের জন্য, শারীরবৃত্তীয় প্রক্রিয়ার জন্য একটা সেট পয়েন্ট থাকে, সেই সেট পয়েন্টে নিয়ে আসে। এখন দেখে আমি আরেকটু দেখাই তোমাদেরকে। এই যে বললাম আমাদের যে শারীরিক একটা নির্দিষ্ট সেট পয়েন্ট আছে প্রত্যেকটা প্রক্রিয়ার জন্য, সেই সেট পয়েন্টটা যদি কোনো কারণে চেঞ্জ হয়ে যায়, সেই চেঞ্জটা কিন্তু ডিটেক্ট হয়, শনাক্ত করা হয়। শনাক্ত করার পরে যে সংশোধনী বা কারেক্টিভ মেকানিজম, সেটা কি হবে? সক্রিয় হবে, অ্যাক্টিভেটেড হচ্ছে, সক্রিয় হওয়ার পরে এটাকে আগের অবস্থায়, অর্থাৎ পুরো আগের অবস্থায় বা আগের পয়েন্টে নিয়ে আসছে, আগের জায়গায় নিয়ে আসার পরে এই যে কারেক্টিভ মেকানিজমটা, সেটা সুইচ অফ হয়ে যাবে, সেটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হওয়ার পরে আবার পূর্বাবস্থায় ফিরে যাবে। এই প্রক্রিয়াটি হচ্ছে ঋণাত্মক ফিডব্যাক কৌশলের ধাপ, বা এই প্রক্রিয়ায় ঋণাত্মক ফিডব্যাক কৌশল কাজ করে থাকে। আমরা একটা উদাহরণ দিই, আমি একটা কমন উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের দেহে যে রক্তের ব্লাড সুগার যেটাকে আমরা বলি, বা রক্তের যে শর্করা, সেটা কম বেশি হওয়াটা কিভাবে আমাদের শরীরের ভেতরে নিয়ন্ত্রিত হচ্ছে, বা এটার সাম্য অবস্থাটা কিভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। আমরা জানি আমাদের দেহে যখন রক্তে ব্লাড সুগার বেড়ে যায় তখন ইনসুলিন নিঃসৃত হয়। তোমরা জানো প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে ইনসুলিনটা নিঃসৃত হচ্ছে। ইনসুলিন নিঃসৃত হয়ে কি কাজ করবে? সেটা গ্লাইকোজেনকে গ্লুকোজে, অর্থাৎ বেড়ে গেলে সেটা কি করবে? যাতে গ্লাইকোজেন অর্থাৎ গ্লুকোজকে, আমি গ্লাইকোজেন বলছি, গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করবে, গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করবে। এরপর কি হবে? গ্লাইকোজেনের জন্য পরিবর্তন হচ্ছে, তখন রক্তের শর্করাটা কমে যাচ্ছে। অন্যদিকে যখন আমাদের রক্তে যখন ব্লাড সুগারটা কমে যাচ্ছে, তখন গ্লুকাগন নিঃসৃত হবে। গ্লুকাগন কি করে? গ্লুকাগন ঠিক ইনসুলিন যে কাজটি করে তার উল্টা কাজ করে, অর্থাৎ এই যে গ্লাইকোজেন সঞ্চিত হলো, সে গ্লাইকোজেনটাকে সে কি করবে? ভেঙে ফেলবে, ভেঙে গ্লুকোজ উৎপন্ন করবে, যাতে আমার রক্তের শর্করা যেটা কমে গিয়েছে সেটা তার সেট পয়েন্টে আসতে পারে।
এইভাবে আমাদের দেহের ভেতরে যখন শর্করা কমে যায় বা শর্করা বৃদ্ধি পায়, আমাদের ব্লাড সুগার কমে গেলে নিঃসৃত হবে গ্লুকাগন, এবং ব্লাড সুগার বেড়ে গেলে নিঃসৃত হচ্ছে ইনসুলিন। এইভাবে হরমোনাল এই দুটি হরমোন আমার দেহের ভেতরে রক্তে যে শর্করা, সেই শর্করাটার সাম্য অবস্থা প্রতিষ্ঠিত করছে। তো চলো এবার আমরা তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস পেলে হাইপোথ্যালামাসের মানে তাপমাত্রা নিয়ন্ত্রণে হাইপোথ্যালামাস কি ভূমিকা রাখছে সেই সম্পর্কে আলোচনা করি। আমাদের তাপ নিয়ন্ত্রণ কেন্দ্রটা হাইপোথ্যালামাসে অবস্থিত, যেটা থার্মোস্ট্যাট রূপে কাজ করে। অর্থাৎ থার্মোস্ট্যাট মানে আমরা জানি, অর্থাৎ তাপমাত্রাটা হ্রাস পেলে বা বৃদ্ধি পেলে সেটাকে পূর্বের জায়গায় যেই যেই প্রক্রিয়ার মাধ্যমে পূর্বের জায়গায় ফিরে আসছে সেটাকে থার্মোস্ট্যাট বলা হয়। যেমন অনেকটা ঘরে যে থার্মোস্ট্যাট গুলো থাকে অনেক সেই রকম, অর্থাৎ একটা নির্দিষ্ট তাপমাত্রায় রাখার, আমাদের দেহের তাপমাত্রাটাকে নির্দিষ্ট একটা তাপমাত্রায় নির্দিষ্ট একটা সেট পয়েন্টে রাখে আমাদের এই হাইপোথ্যালামাস, আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাস। তো এখন এখানে সমন্বয় করছে বা আমাদের স্নায়ুতন্ত্র এবং হরমোন, বিশেষ করে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের যে প্যারাসিম্প্যাথেটিক এবং সিম্প্যাথেটিক স্নায়ু রয়েছে, সেই স্নায়ুগুলোই সমন্বয় অর্থাৎ তাপ নিয়ন্ত্রণের সমন্বয়কারী হিসেবে থাকে। আমাদের দেহের ভেতরে আহ আমাদের দেহের ভেতরে এবং বাইরে তাপমাত্রাটা আহ দুটি তাপমাত্রা, ভেতরের অর্থাৎ আমাদের দেহের অভ্যন্তরের তাপমাত্রা এবং দেহের বাইরে অর্থাৎ পরিবেশের তাপমাত্রাটা কিভাবে হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করছে আমি আলাদাভাবে দেখাচ্ছি। দেহের বাইরে অর্থাৎ পরিবেশের তাপমাত্রাটা প্রথমে দেখাচ্ছি কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। পরিবেশে তাপমাত্রাগত অবস্থা আমাদের ত্বকে যে গ্রাহকগুলো রয়েছে, সেই গ্রাহকগুলোর মাধ্যমে অর্থাৎ গ্রাহক কোষগুলো দ্বারা গৃহীত হয়ে গ্রাহক কোষগুলো যদি উদ্দীপ্ত হয়, সেই উদ্দীপনাটা অ্যাফারেন্স স্নায়ুর মাধ্যমে হাইপোথ্যালামাসে পৌঁছায়। অতঃপর এই হাইপোথ্যালামাসে যেহেতু এটা নিয়ন্ত্রণ কেন্দ্র, সেখানে বিভিন্ন তথ্য বিশ্লেষিত হয়, তারপর এখান থেকে আবার ইফারেন্স স্নায়ুর মাধ্যমে উপযুক্ত স্থানে বা ইফেক্টরে আসে। ইফেক্টরে এই যে একটা যে তাড়নাটা বা মোটর তাড়নাটা পৌঁছানোর পর এটাকে সাড়া প্রদান করে। যেমন ঠান্ডা পরিবেশে আমাদের যে লোম খাড়া করার পেশি বা যে পেশিগুলো থাকে, যেগুলো পিলি মাসল বলা হয়, সেগুলো আহ সেগুলো লোম গুলো খাড়া হতে সব মানে খাড়া করে, আবার মানে পেশিগুলো সংকুচিত হয়, লোমগুলো খাড়া হয়ে যায়। অথবা আবার যদি বাইরের পরিবেশের তাপমাত্রা যদি উষ্ণ হয়, তখন কি হচ্ছে, লোমগুলো অবনমন হচ্ছে, অর্থাৎ প্রিলি রিল্যাক্সেশন হচ্ছে। এইভাবে মানে পরিবেশের সাথে ভেতরের তাপমাত্রাটার একটা সমন্বয় সাধন হচ্ছে। রক্তের যে তাপমাত্রা নিয়ন্ত্রণ অর্থাৎ আমাদের দেহের ভেতরের তাপ বা রক্তের তাপমাত্রা নিয়ন্ত্রণটা কিভাবে হয় আমরা একটু দেখি। যখন রক্তের তাপমাত্রা বৃদ্ধি পায়, সেটা কিন্তু সরাসরি হাইপোথ্যালামাসে চলে আসছে। হাইপোথ্যালামাস এর সাপেক্ষে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পেলে প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু কাজ করে, আমাদের মানে গর্ভ নিঃসরণ, তারপর হচ্ছে লালা ক্ষরণ, তারপর এই যে গলবিল এবং শ্বাসনালীর যে গ্রন্থিগুলো আছে সেগুলোর ক্ষরণ বা স্থানীয় যে আমাদের যে রক্ত নালীগুলো আছে, ওই রক্ত নালীগুলি সম্প্রসারিত করে এবং বিপাকের হারটা হ্রাস পায়। আর লোমের যে পিলি মাসল বললাম, সেই মাসল গুলো রিল্যাক্সেশন হয়, যার কারণে লোমগুলো অবনমন হয়। ফলে বাতাস যে গর্ম যে আমাদের যে পোর গুলো আছে, স্কিনে যে পোর আছে, সেই পোর গুলো কিন্তু কি হচ্ছে, সরাসরি বাতাসের সংস্পর্শে আসতে পারছে এবং রক্ত নালী সম্প্রসারণের কারণে প্রচুর পরিমাণে আয়তনটা বেড়ে যাচ্ছে, ফলে প্রচুর পরিমাণে তাপ বিকিরিত হতে পারছে, যার ফলে দেহের ভেতর থেকে তাপ বাইরে চলে যাচ্ছে, দেহের স্বাভাবিক মানে যে তাপমাত্রাটা সেটা ফিরে আসছে। পিলি মাসেলের কথা আমি একটু দেখালাম। পিলি মাসল বলা হয়ে থাকে যে লোমের অবনমন যেগুলো করে বা লোমের ইরেকশন যেটা করে, সেই মাসল গুলোকে পিলি মাসল বলা হয়ে থাকে। তাহলে দেহের তাপমাত্রা বৃদ্ধিতে যে কাজটা হচ্ছে সেটা আমরা দেখালাম। এবার তাপমাত্রা হ্রাস পেলে
যখন রক্তের তাপমাত্রাটা হ্রাস পায় তখন হাইপোথ্যালামাস উদ্দীপ্ত হচ্ছে। এর ফলস্বরূপ কি হচ্ছে, ঘামের যে নিঃসরণটা সেটা বন্ধ হয়ে যাচ্ছে, পেলে মাসেলের ইরেকশন হচ্ছে, খাড়া হয়ে যাচ্ছে। থাইরয়েড হরমোন থেকে থাইরয়েড হরমোন গ্রন্থি থেকে থাইরক্সিন নিঃসৃত হচ্ছে, অ্যাড্রিনাল কর্টেক্স থেকে অ্যাড্রিনালিন নিঃসৃত হচ্ছে, যার ফলে বিপাকের হারটা বৃদ্ধি পাচ্ছে। আর অন্যদিকে পরিধির দিকে যে রক্তনালীগুলো আছে সেগুলো সংকুচিত হয়ে যাচ্ছে, যার ফলে দেহের ভেতরের তাপমাত্রাটা বাইরে যেতে পারছে না, ফলে দেহের তাপমাত্রাটা স্বাভাবিক অবস্থায় স্থিতিশীল স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। এইভাবে দেহের ভেতরে রক্তের তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস হাইপোথ্যালামাস দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আমি আরেকটু দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ যে হাইপোথ্যালামাস, এখানে দেখো হাইপোথ্যালামাস থেকে যখন স্কিন থার্মোরিসেপ্টর গুলো নিয়ে আসছে, এটা দুইভাবে হচ্ছে, পরিবেশ থেকে, এবং আরেকটা হচ্ছে রক্তের যে হাইপোথ্যালামিক টেম্পারেচারটা, অর্থাৎ রক্তের যে সরাসরি চলে যাচ্ছে, এটা যখন হাইপোথ্যালামাস উদ্দীপ্ত হচ্ছে, হাইপোথ্যালামাস থেকে টিআরএইচ, আমরা জানি থাইরোট্রপিন হরমোন, থাইরোট্রপিন হরমোনটা পিটুইটারি গ্ল্যান্ডকে উদ্দীপ্ত করছে। পিটুইটারি গ্ল্যান্ড থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নিঃসরণ করছে, যা থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন নিঃসরণে সহায়তা করছে। থাইরক্সিন মেটাবলিক রেটটা বাড়িয়ে দিচ্ছে। আবার এড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন, এটাও কিন্তু কি মেটাবলিক রেটকে বাড়িয়ে দিচ্ছে। আবার দেখো এখানে আহ এখানে দুইভাবে, যখন উষ্ণ বা শৈত্যের বিপরীতে কাজ করছে, সোয়েটের প্রয়োজন হলে সোয়েট নিঃসৃত হচ্ছে, বা প্রয়োজন না হলে নিঃসৃত হচ্ছে না, ঠিক তেমনি এটা কি এই যে আর্টারিউল গুলো সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে উষ্ণতা এবং সত্যতার সাপেক্ষে, আবার শৈত্যতার সাপেক্ষে, অর্থাৎ ঠান্ডার সাপেক্ষে। তারপর হচ্ছে স্কেলেটন মাসেল, আমি শিবিয়ারিং এর কথা তখন বলি না, অর্থাৎ যখন আমাদের ঠান্ডা লাগে তখন কিন্তু এই যে পেশিগুলো, এগুলো কাঁপতে থাকে, আমরা কাঁপি, অর্থাৎ আমাদের পেশিগুলো সংকুচিত হচ্ছে, এর ফলে কিন্তু তাপ উৎপাদন হয়। এইভাবে পুরো জিনিসটাই হাইপোথ্যালামাস কি করছে, নিয়ন্ত্রণ করছে। এবার আসি হোমিওস্ট্যাসিস নিয়ন্ত্রণে, অর্থাৎ দেহের তন্ত্রগুলো কি ভূমিকা রাখছে। আমাদের ত্বকের ভূমিকা কি, এই যে ঘাম নিঃসরণ দ্বারা বা ঘাম ত্বকের রক্তজালিকার প্রসারণের মাধ্যমে ত্বক কিন্তু কি করছে, দেহের বাইরে তাপমাত্রা, দেহের ভেতরের তাপমাত্রা বাইরে বিকীর্ণ করতে পারছে তাপটা। তারপর হচ্ছে পরিপাকতন্ত্র, লালাগ্রন্থি নিঃসরণের দ্বারা বা পরিপাক নালী বিভিন্ন নিঃস্রাবী কোষের ক্ষরণ দ্বারা। আমরা আগে দেখেছি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর থেকে নিঃসৃত হরমোন গুলো কিভাবে আমাদের দেহের ভেতরে ব্লাড সুগার বা গ্লুকোজের, রক্তে যে শর্করা সেটাকে নিয়ন্ত্রণ করছে, বা যকৃতে গ্লাইকোজেন সঞ্চয় করছে, বা গ্লাইকোজেন ভাঙছে। আমরা দেখেছি এই কাজগুলো হচ্ছে শুধুমাত্র দেহের যে পরিবেশটা, ভেতরের পরিবেশটা ভারসাম্য অবস্থায় থাকার জন্য। পেশিতন্ত্র কিভাবে ভূমিকা রাখছে, পেশির মধ্যে শর্করা বিপাক হচ্ছে, ফলে তাপ তাপ মানে তাপ উৎপাদন হচ্ছে, তাপমাত্রা নিয়ন্ত্রিত হচ্ছে। রক্ত সংবহন তন্ত্রের যদি বলি, রক্ত সংবহন তন্ত্রের রক্ততঞ্চনের মাধ্যমে, ব্যারোরিসেপ্টরের মাধ্যমে, ব্যারোরিসেপ্টর আমরা জানি যে ধমনীগুলোর, বড় বড় ধমনীগুলোর গায়ের মধ্যে থাকে রিসেপ্টর গুলো, আমাদের রক্তের চাপটা, রক্তের চাপের পরিবর্তনটা নির্ণয় করতে পারে, সে অনুযায়ী তারা কি করতে পারে, ব্যবস্থা গ্রহণ করতে পারে, আমাদের দেহের রক্তচাপটা একটা সাম্য অবস্থায় রাখতে পারে। শ্বসন তন্ত্রের ভূমিকা, যে গ্যাসীয় বিনিময়টা, কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন যে বিনিময় হচ্ছে, সাথে হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে বাহিত হচ্ছে, এইভাবে একটা দেহের ভেতরে একটা সুস্থির পরিবেশ বজায় রাখছে। পাচনতন্ত্রের ভূমিকা আমরা দেখেছি, আমরা পড়েছি যে কিভাবে পিএইচটা নিয়ন্ত্রণ করছেন, বা এসিড এবং ক্ষারের সাম্যতাটা রক্ষা করছে, বা দেহের ভেতরে পানি, লবণ, মিনারেল গুলোর যে সমন্বয় সাধন করছে, এবং এই সমন্বয় সাধনের একটা বড় ভূমিকা পালন করছে আমাদের পাচনতন্ত্র। এছাড়াও স্নায়ুতন্ত্র এবং অন্তঃক্ষরা গ্রন্থির কথা আমরা এখনই বললাম, যে কিভাবে স্নায়ুতন্ত্র গুলো আসলে উদ্দীপনা নিয়ে যাচ্ছে, বা সেই সাপেক্ষে ফলাফলটা নিয়ে আসছে ইফেক্টরে, কিংবা অন্তঃক্ষরা গ্রন্থিগুলো প্রয়োজন অনুযায়ী মেটাবলিক হার বাড়িয়ে বা মেটাবলিক হার কমিয়ে বা অন্যান্য যে পন্থাগুলোর মাধ্যমে আমাদের দেহের যে হোমিওস্টেসিস অবস্থাটা, সেটাকে সেটা বজায় রাখতে ভূমিকা পালন করছে। এখন আসো হোমিওস্ট্যাটিক ভারসাম্যহীনতা। হোমিওস্ট্যাটিক ভারসাম্যহীনতা, আমরা তো তখন হোমিওস্টেসিস বজায় রাখার জন্য বিভিন্ন কৌশল দেখলাম, বিভিন্ন পন্থা দেখলাম,
এবং যদি কোনো কারণে হোমিওস্ট্যাটিক ভারসাম্যহীনতা তৈরি হয় তখন কি হবে? হোমিওস্ট্যাটিক ভারসাম্যহীনতার তৈরি হলে দেখা যাবে আমরা অসুস্থ হয়ে পড়বো। এর এর মধ্যে কয়েকটা এই ধরনের ভারসাম্যহীনতার কারণে যে রোগগুলো হয় আমি একটু অল্প আলোচনা করছি। যেমন হাইপোথার্মিয়া, বুঝতেই পারছো, যখন টেম্পারেচার কমে যায় আমাদের দেহের যে সংবেদী অঙ্গগুলো আছে সেগুলো যদি অকার্যকর হয়ে যায়, দেখা যাচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না, আস্তে আস্তে তাপমাত্রাটা কমে যায়। একটা মানুষের যদি ভেতরের তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে আসে তখন কিন্তু ওই ব্যক্তির মৃত্যু অনিবার্য। ঠিক তেমনি বলতে পারো হাইপারগ্লাইসিমিয়া। হাইপারগ্লাইসিমিয়া হাইপারগ্লাইসিমিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে হাইপার গ্লাইসিমিয়া, অর্থাৎ কোনো কারণে যদি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ মানে বুঝতে পারছি ইনসুলিন নিঃসরণ করে যে কোষগুলো, এই কোষে যদি অকার্যকর হয়ে যায় তখন কিন্তু কি হচ্ছে, ইনসুলিন নিশ্চিত হতে পারছে না, ফলে আমাদের দেহের ভেতরে যে গ্লুকোজের পরিমাণটা বাড়তে থাকবে। গ্লুকোজের পরিমাণ যখন বাড়তে থাকবে আমাদের অন্যান্য যে ভাইটাল অর্গান গুলো আছে যেমন যকৃৎ, পেশি, এই এই কিডনি, এগুলো কিন্তু অকার্যকর হয়ে যাচ্ছে। তার এরপরে বা এই যে আমরা ডায়াবেটিসের বিভিন্ন একটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া, তাহলে রোগী দুর্বল হয়ে যাচ্ছে, বারবার তৃষ্ণা লাগছে, এই ধরনের বিভিন্ন প্রবলেম দেখা যায়। ঠিক তার উল্টা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, অর্থাৎ যখন আলফা কোষ্ঠের অকার্যকর হয়ে যাচ্ছে, গ্লুকাগন নিশ্চিত না হয়, তখন দেখা যাচ্ছে গ্লাইকোজেন থেকে আর গ্লুকোজ সৃষ্টি হয় না। গ্লাইকোজেন থেকে যদি গ্লুকোজ সৃষ্টি না হয় তাহলে গ্লুকোজের মাত্রা কমে যাচ্ছে রক্তের মধ্যে। বেশি মাত্রায় যদি হাইপোগ্লাইসেমিয়া হয় তাহলে কিন্তু দেখা যায় রোগী মারাও যায়। আবার হাইপারগ্লাইসেমিয়ার মধ্যে দেখা যাচ্ছে কৃত্রিম ভাবে, অর্থাৎ কৃত্রিম ইনসুলিনের উপর রোগী কি হয়ে যায়, নির্ভরশীল হয়ে যায়। এরপরে আসো জন্ডিস। জন্ডিসও কিন্তু একটা হোমিওস্ট্যাটিক ভারসাম্যহীনতার ফলেই হচ্ছে। কিভাবে? আমরা জানি যে লোহিত রক্তকণিকা যখন ভাঙে বিলরুবিন তৈরি হচ্ছে, এই বিলরুবিন গুলো আমাদের যকৃতে আসে, পরে যকৃৎ থেকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে এটা দেহের বাইরে চলে যাচ্ছে। কিন্তু কোনো কারণে যদি লোহিত রক্তকণিকার ভাঙনটা বৃদ্ধি পায় বা আমাদের যকৃৎ যদি পর্যাপ্ত পরিমাণে বিলরুবিন যদি দেহের বাইরে মানে জন্ডিস যদি অপসারণ করতে না পারে, তখন দেখা যাচ্ছে আবার আরেকটা ব্যাপার হতে পারে, এই বিলরুবিনের কারণে দেখা যায় অনেক সময় পিত্তনালীটাই বন্ধ হয়ে যায়। পিত্তনালী যখন বন্ধ হয়ে যাচ্ছে তাহলে এখানে যকৃতের মধ্যে পিত্ত জমা হচ্ছে। পিত্ত যদি মানে কোনো কারণে যদি পিত্তনালী বন্ধ হয়ে যাচ্ছে আর কি, যদি পিত্তটাও যদি অপসারণ করতে না পারে তখন দেখা যাচ্ছে বিলরুবিন রক্তে ছড়িয়ে পড়ছে। এর ফলে যে যকৃতের ভারসাম্য, যে যকৃতের যে কর্মকাণ্ড, অর্থাৎ বিলরুবিন তো যকৃৎ মানে অপসারণ করতে পারে, যদি না পারে আর কি, তখন দেখা যাচ্ছে এটা আমাদের ত্বকে, চোখের স্ক্লেরাতে, তারপর মানে মূত্রে, ইউরিনের মধ্যে এটা কি এগুলো যাচ্ছে, মানে হলুদ বর্ণ ধারণ করে। তারপর অনেক সময় দেখা যায় হাত পা জ্বলুনি হয়, এবং অধিক মাত্রায় যদি মানে বিলরুবিন সঞ্চিত হয় বা যকৃৎ পুরোপুরি বিনষ্ট হয়ে রোগী কিন্তু কি হতে পারে, মৃত্যু মুখেও পতিত হতে পারে। জ্বর জ্বরটা হচ্ছে একটা মানে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে না পারার কারণে জ্বর হয়, বা এর ফলে এটাতে দেখা যাচ্ছে কোনো কারণে যদি ব্যাকটেরিয়াল সংক্রমণ হয় বা টিউমার থাকে মস্তিষ্কে, বা তাপ উৎপাদনের যদি পজিটিভ ফিডব্যাক হয়, তখন দেখা যাচ্ছে জ্বর হয়। এই জ্বর হওয়ার কারণে, অর্থাৎ জ্বর তৈরি করার জন্য যে উপাদানগুলো আছে এগুলোকে আমরা পাইরোজেন বলি। পাইরোজেনটা দেখা যাচ্ছে আমাদের দেহের যে সেট পয়েন্ট রয়েছে তাপমাত্রার, সেই সেট পয়েন্টটাকে আরো উন্নীত করে, মানে এটাকে বাড়িয়ে দিলে আমাদের আমরা বলি আমাদের জ্বর হয় বা জ্বর ওঠে। এটা যদি তাপমাত্রাটা যদি 106 এর উপরে যায় তখন কিন্তু আমাদের প্যারেনকাইমা কোষগুলো ভাঙতে শুরু করে, এবং 110 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে গেলে কিন্তু আমাদের মস্তিষ্কের কি হয়, আমাদের মস্তিষ্কের সেলগুলো ভাঙে। আমরা জানি যে আসলে আমাদের স্নায়ুকোষ একবার ধ্বংস হয়ে গেলে সেগুলো কিন্তু পুনর্গঠিত হয় না। ফলে এই ধরনের টেম্পারেচারে যে মানুষ কিন্তু কয়েক ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করতে পারে। যদি কৃত্রিম ভাবে আমরা যদি এই টেম্পারেচারটা কমিয়ে আনতে না পারি আর কি, তখন যদি টেম্পারেচার বাড়তে থাকে মানুষ মৃত্যু ঝুঁকিতে পড়ে।
তো এই অবস্থাগুলো হচ্ছে হোমিওস্ট্যাটিক ভারসাম্যহীনতার জন্য হয়ে থাকে। আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে আসছি। আমি আশা করব আজকে যে লেকচারটা, সেই লেকচার থেকে তোমরা এখানে আমি যে প্রশ্নগুলো দিয়েছি, যেমন মানবদেহের ফিডব্যাক কৌশল বর্ণনা করো বা ধনাত্মক ঋণাত্মক ফিডব্যাক কৌশলের মধ্যে তুলনা করা, বিভিন্ন কৌশলগুলোর মধ্যে বর্ণনা করে, এগুলো তোমরা বর্ণনা করতে পারবে। তোমরা বুঝেছো আশা করি।